পরিকল্পনাটা 2025-এর ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে। আপনাদের সাথে আমার আগেও তিস্তা নিয়ে কথা হয়েছে, আজকেও হচ্ছে, ভবিষ্যতেও হবে। তিস্তার দুইটা দিক আছে, দুইটা দিক নিয়ে আমি কথা বলবো। আপনাদের অনেক প্রত্যাশা আছে, থাকা খুবই স্বাভাবিক। আমি গত 2022-এ গতিয়া শ্যামে গেছিলাম, ওখানে নদী ভাঙনটার কি প্রচন্ড ওটা দেখেছিলাম। আর নদী ভাঙনে যে একটা জনপদ কেমন করে নিশ্চিহ্ন হয়ে যায় ওইটাও দেখেছিলাম। তিস্তা একটা আন্তর্জাতিক নদী হলেও মনে রাখতে হবে এটা কোনো দেশের একক নদী না। কোন দেশ যদি মনে করে যে আমার উপরে তিস্তা যেটুকু আছে ওইটুকু আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে ব্যবহার করব, এইটা কোনোদিনও আন্তর্জাতিক রীতিনীতি সমর্থন করে না। এবং এই যে তিস্তার ব্যাপারটা, এইখানে আমাদেরকে চীন সাহায্য করতে এগিয়ে এসেছে। আমরা চীনের সাথে একটা চুক্তি করেছি। তো আন্তর্জাতিক দুইটা বিষয় আছে, একটা হচ্ছে তিস্তার ব্যাপারে ভারতের সাথে আমাদের পানি বন্টন। তিস্তার সাথে ভারতের আমাদের যে পানি বন্টনের বিষয়টা, এটা আসিফ বলে গেছে। আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবশ্যই বারবার ভারতকে বলবো, গেট খুলে দেওয়ার আগে অন্তত কয়েক ঘন্টা সময় পেলেও তো আমরা অনেক মানুষকে সরাই নিতে পারি, গরু ছাগলগুলো সরাতে পারি। এইটা আমাদেরকে না জানানোর, তো না বলতে পারার তো কোনো কারণ নাই। তাহলে আর আমাদের কেমন ভালো বন্ধু, কেমন ভালো প্রতিবেশী। এটা তো বন্ধুত্বের পরিচয় হবে কাজ দিয়ে। কাজে এইটা আমাদের একটা দাবি থাকতে হবে, এই দাবিটা আপনারা এখনো কেউ তোলেন নাই। দ্বিতীয় হচ্ছে চুক্তির বিষয়ে আমরা অবশ্যই কথা বলবো। ধরেন যদি কোনো একটা দেশ, আপনারা যারা এখানে আছেন আপনারা কিন্তু বাংলাদেশ সরকারের দায়িত্ব, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার বলেন, পরে নির্বাচিত সরকার বলেন, আপনাদের দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সরকারকে। যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের দেরি হয়, দেশীয় পর্যায়ে আমরা কি করতে পারি এইটা আমাদেরকে চিন্তা করতে হবে। এবার চায়নার ব্যাপারটা বলি আপনাদেরকে, বুঝে নেন। 2016 সালে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল মহাপরিকল্পনার জন্য, সেই চুক্তি অনুযায়ী চায়না কিন্তু একটা প্রকল্প দিয়েছে, একটা মহাপরিকল্পনা দিয়েছে। ওইটা যখন আবার সরকারকে পাঠানো হয়, চায়না সরকারকে, তারা দেখলো যেভাবে প্রস্তাবনা করা হয়েছে এইভাবে প্রস্তাবনাটা টেকসই হবে না। এখন চায়না আবার আমাদের কাছে 2 বছর সময় চাচ্ছে। এটা মন দিয়ে শোনেন, আমরা তাদেরকে 2 বছর সময় দিতে সম্মত হয়েছি, কিন্তু 2টা শর্ত। আমি এই 2টা শর্ত যোগ করে দিয়েছি। একটা শর্ত হচ্ছে এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না এইটার ব্যাপারে তিস্তা পাড়ের মানুষের মতামত শুনতে হবে। এবং শুনে নেন, এই যে মতামতটা, একটা তো মহাপরিকল্পনা আছে, ওইটা চূড়ান্ত ভাবে চায়না সরকার অনুমোদনটা বলছে এটা টেকসই হবে না। তাহলে কি থাকবে কি থাকবে না এইটা শুনবার জন্য পানি উন্নয়ন বোর্ড চায়নার ওই পাওয়ার চায়না কোম্পানিকে নিয়ে আপনাদের কাছে আসবে, শুনে। দ্বিতীয় কথাটা হচ্ছে আমার পরিকল্পনাটা 2025-এর ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে। আমি আপনাদেরকে যে কথাটা দিব সেটা হচ্ছে আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না। পানি উন্নয়ন বোর্ড আয়োজন করবে, পাওয়ার চায়নার সাথে থাকবে, এই শর্তে তারা রাজি হয়েছে।
আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। আপনারা জানেন তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ে একটি খসড়া নিয়ে বাংলাদেশ 2011 সাল থেকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বিগত সময়ে আমরা এমনই এক ফ্যাসিবাদী সরকার পেয়েছি যারা শুধু বলে গেছে যে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, কিন্তু ভারত থেকে কিছু আদায় করতে পারেনি। তাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে, তিস্তার কথা বলার সাহসটা পর্যন্ত করতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকার তার গঠনের পর থেকেই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে শির দ্বারা উঁচু করে দাঁড়িয়েছে এবং তিস্তার চুক্তি বাস্তবায়নে এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। আপনাদের সকলকে আজ আসার জন্য, আমাদের কথা শোনার জন্য এবং আপনাদের কথাগুলো বলার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এবং এটা নিশ্চিত করতে চাই আমি চতুর্থবারের মতো আজকে আসলাম, কিন্তু আগামী 6 মাসে আমি আরো 4 বার আসবো। আমি সরেজমিনে যত বেশি সম্ভব এলাকা সম্ভব হয় দেখে সেখানকার মানুষের যে দাবিগুলো আছে, মানুষের যে সমস্যাগুলো আছে শোনার চেষ্টা করব এবং সেগুলো বাস্তবায়নের সমাধানের চেষ্টা করব।